ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তরণ। আজকে আমি তোমাদের সমক পার্থক্য অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানব যে সমক পার্থক্য কাকে বলে। দেখো, কোনো চলে সমক পার্থক্য হলো মানগুলি গাণিতিক গড় থেকে তাদের পার্থক্যগুলির বর্গসমূহের গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূল। একটু অনেকটা বড় সংজ্ঞা, সেই জন্যে আমরা সংক্ষেপে একে একটু অন্যভাবে আমরা বলতে পারি। যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সংক্ষেপে, দেখো ইংরাজি প্রথম অক্ষর স্ট্যান্ডার্ডের এস এবং ডেভিয়েশনের ডি নিয়ে শুধু এসটি বলেও আমরা চিহ্নিত করতে পারি। সুতরাং এসটি হলো গড় থেকে পার্থক্যগুলি বর্গসমূহের গড়ের বর্গমূল। যারা পারবে না তারা সংক্ষেপে এই সংজ্ঞাটাও তোমরা কিন্তু লিখতে পারো না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো গড় থেকে পার্থক্যগুলির বর্গসমূহে গড়ের বর্গমূল। আমি পরে একটু এক্সপ্লেন করছি সংজ্ঞাটা। যাই হোক, প্রথমে আমি একটু বলে নিই যে এসটিকে সাধারণত আমরা গ্রিক অক্ষর, যাকে আমরা সিগমা, এই সিগমা দিয়ে আমরা প্রকাশ করতে পারি, অথবা এস দ্বারাও আমরা কিন্তু চিহ্নিত করতে পারি সংক্ষেপে। বোঝা গেল? এবার আমরা একটা উদাহরণের সাহায্যে আমি একটু এই সংজ্ঞাটা তোমাদের একটু কঠিন মনে হচ্ছে, একটু এক্সপ্লেন করে নিচ্ছি। দেখো, প্রথমে কি ধরলাম আমি, না কতকগুলো চলে মান আমি ধরে নিয়েছি। যেমন এখানে আমি ধরেছি এন সংখ্যক মান। তো এন সংখ্যক মানগুলি তাহলে কি কি হবে? x1, x2 ডট 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 xn, মানে xn সংখ্যক মান আমি ধরে নিলাম। এবং আরও ধরে নিয়েছি আমি যে তাদের গাণিতিক গড় এক্স বার যদি হয়, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের সংজ্ঞা অনুযায়ী কী লিখতে পারবো? সিগমা ইকুয়াল টু কী লিখতে পারবো? এবার আমরা সংজ্ঞায় চলে যাব। দেখো কি বলেছে, না গাণিতিক গড় থেকে কোনো চলের সমক পার্থক্য হলো মানগুলি গাণিতিক গড় থেকে তাদের পার্থক্যগুলি বর্গ। তাহলে প্রথম লাইনে আছি মানগুলি, একটা একটা করে আমি বলছি। দেখো, ধরো প্রথম মান x1 হলো, তাহলে x1 থেকে কি বলা হচ্ছে, না তাদের পার্থক্যগুলি বর্গ, মানে গাণিতিক গড় থেকে তাদের পার্থক্য। তাই গাণিতিক গড় আমি কত ধরেছি? x বার। তাহলে পার্থক্য কত হবে? x1 মাইনাস x বার। বোঝা গেল? তাহলে এই পার্থক্য হলো। এবার কি বলেছে? পার্থক্যগুলি বর্গ। তাহলে বর্গ মানে কি? স্কোয়ার। তাহলে প্রথমটা কত পেলাম? x1 মাইনাস x বারের স্কোয়ার। একটা বুঝে নাও, তাহলে পরগুলো একই রকম হবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, না কত মান আছে? x2। তাহলে x2 মাইনাস গাণিতিক গড় কত? x বার, এর কত? বর্গ, স্কোয়ার। বোঝা গেল? এইভাবে আমরা প্লাস ডট 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 আমাদের কত সংখ্যক মান নিয়েছি? xn। তাহলে কি লিখবো? xn মাইনাস x বার এর স্কোয়ার। তাহলে আমরা এইগুলো বর্গ পেয়ে গেলাম। কিন্তু সংজ্ঞায় আরও কি দেওয়া আছে? বর্গসমূহের গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূল। তাহলে এর আবার ধনাত্মক বর্গমূল বলেছে। তাহলে কি করব আমরা? না এই যে মানগুলো পেলাম সেগুলো আমরা যোগ করলাম। ঠিক আছে, যোগ করে আমরা কি করব? এর বর্গমূল আমরা করছি। দেখো একটা রুট দিয়েছি আমরা। তাহলে এটা হলো সংজ্ঞার ডেফিনেশন। সংক্ষেপে যেটা বলেছি, গড় থেকে পার্থক্যগুলি বর্গসমূহের গড়ের বর্গমূল। ঠিক আছে। আচ্ছা, এখানে এন দিয়ে কেন ভাগ করলাম? এই যে গড় বলেছে, গড়ের বর্গমূল। তাহলে গড় বার করতে গেলে আমরা কি জানি, যে মোট যে সংখ্যা তাকে দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা গেল সমক পার্থক্যের সংজ্ঞা। এটা অনেক সময় প্রশ্ন আসে, তোমরা একটু ভালো করে এটা করবে। তাহলে আমরা সমক পার্থক্যের সংজ্ঞা কি পেলাম? না সিগমা ইকুয়াল টু x1 মাইনাস এক্স বারের হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস এক্স বারের হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস xn মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই n রুট ওভার, যাকে আমরা সংক্ষেপে এইভাবেও লিখতে পারি। দেখো, এনটাকে বাইরে নিয়ে চলে এসেছি, 1/n সামেশন। এটা সংক্ষেপে লেখা, মানে আমরা সামারাইজ করে লিখছি। এতগুলো লেখা, দেখো এখানে অনেকগুলো মান আছে, এন সংখ্যক মান আছে, আমি একবারে লিখে দিয়েছি xi মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, যেখানে i ইকুয়াল টু কত? 1 থেকে n। এবার তুমি দেখো এই আয়ের জায়গায় প্রথমে 1 বসাও, তাহলে x1 মাইনাস এক্স বারের হোল স্কোয়ার চলে এলো এটা। যদি তুমি 2 বসাও, তাহলে x2 মাইনাস
এক্স স্কোয়ারের হোল স্কোয়ার চলে এলো এখানে। যদি তুমি 3 বসাও তাহলে x3 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার চলে আসবে। 4 বসালে x4 মাইনাস এক্স স্কোয়ার। এই করে তুমি n সংখ্যক মান আছে এখানে নিয়েছি আমরা, তাহলে xn বসাও, তাহলে xn মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এটা জাস্ট শর্ট ফর্মে লেখা। কি বোঝা গেল? এরপর এখান থেকে অনেক দু একটা শর্ট কোশ্চেন আছে, যেমন বললাম সহগ পার্থক্য কাকে বলে, তেমনি আরও দু একটা, সেগুলো আমি একটু আলোচনা করেছি। যেমন এরপর আসছি ভেদমান। কাকে বলবো? এই যে সমক পার্থক্য আমরা পেলাম তার বর্গকেই বলা হচ্ছে ভেদমান, ইংরেজিতে বলছি আমরা ভেরিয়েন্স। তাহলে জাস্ট সমক পার্থক্য যেটা পেয়েছি তার বর্গ করে দেবো। তাহলে ভেদমান ইকুয়াল টু, দেখো আমি একটু দেখিয়েছি, ভেদমান ইকুয়াল টু কি না HD স্কোয়ার, সমক পার্থক্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তার স্কোয়ার, ইকুয়াল টু সমক পার্থক্য আমরা সিগমা বা এস দিয়ে প্রকাশ করি, তাহলে সিগমা স্কোয়ার, ইকুয়াল টু, দেখো এইটা সমক পার্থক্য সময় আমরা এইটা পেয়েছি, তাহলে 1/n সামেশন i থেকে n xi মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার রুট ওভারের স্কোয়ার, ইকুয়াল টু কি না দেখো স্কোয়ার আছে তাই রুট ওভারটা উঠে যাবে, ইকুয়াল টু 1/n সামেশন i ইকুয়াল টু 1 থেকে n xi মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার। বুঝে গেল? তাহলে ভেদমান ইকুয়াল টু সমক পার্থক্য ইকুয়াল টু এটা পেলাম, আর ভেদমান ইকুয়াল টু কী হবে, তাহলে জাস্ট রুট ওভারটা উঠে যাবে, যেহেতু বর্গ করলে আমরা কি জানি যে রুট ওভারটা উঠে যায়। আবার ঠিক উল্টোভাবে যদি আমরা ঘুরিয়ে বলি তাহলে আমরা কি বলবো না স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল টু, তাহলে এখানে কি পেলাম, ভেদমান ইকুয়াল টু কি পেলাম, সমক পার্থক্যের বর্গ। কিন্তু যদি আমরা সমক পার্থক্য ভেদমানের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি বলতে পারবো, তাহলে সমক পার্থক্য ইকুয়াল টু কি হবে, রুট ওভার ভেদমান, মানে ভেদমানের বর্গমূল। ঠিক উল্টোটা হবে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং আমরা কি লিখতে পারি না সমক পার্থক্য হলো ভেদমানের ধনাত্মক বর্গমূল। বোঝা গেল? তাহলে এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন এইচএসে আসে। এরপর চলে আসি আমরা অঙ্কে। তা অঙ্ক করার আগে খুব সোজা অঙ্ক, কোনো ঘাবড়াবার কিছু নেই। প্রথম যে দুটো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সূত্র। দেখো আমি দুখানা সূত্র আমি দিয়েছি সমক পার্থক্য থেকে, এখান থেকেই তোমার যাই অঙ্ক আসুক না কেন সমক পার্থক্য সম্বন্ধে সব অঙ্ক তোমরা কিন্তু করতে পারবে। তা তোমাদের প্রথম কাজ হবে সূত্রগুলো আত্মস্থ করা। দেখো প্রথম 1 নম্বর সূত্র আমি কি দিয়েছি, সিগমা এক্স সমক পার্থক্য এক্স এর মান বার করছি আমরা, মানে এক্স এর সমক পার্থক্য বার করছি, ইকুয়াল টু কত, রুট ওভার সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন এর হোল স্কোয়ার। এখানে আমি আর লিখিনি, এখানে আই ইকুয়াল টু 1 থেকে এন অবধি, যেহেতু আমরা জেনারেল এটা বলছি, আমার তো মান যাই না কত থেকে কত দেওয়া আছে, তাই একটা জেনারেল আমি নিয়েছি এখানে। তাহলে প্রথম সূত্র দেখো সিম্পল সূত্র, সরল সূত্র বলা হয় একে, না সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন এর হোল স্কোয়ার। আর দ্বিতীয় সূত্র আমরা কি পাচ্ছি না পরিসংখ্যান আছে একটা, তোমরা 11-এ পড়েছো পরিসংখ্যান সংক্রান্ত, না এটা হচ্ছে সরল সমক পার্থক্য নির্ণয়, একটু জটিল হলে আমাদের এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করা হয়। দেখো কিছুই না, প্রথম সূত্রটা মনে থাকলেই তোমার দ্বিতীয় সূত্রটাও কিন্তু অটোমেটিক্যালি মনে রাখতে পারবে, কিছুই নাই, প্রথম সূত্রের সাথে জাস্ট একটা পরিসংখ্যান যুক্ত করে নাও, মানে এফআই। তাহলে দেখো এক্স আই স্কোয়ার আছে, তার আগে একটা এফআই বসিয়ে দাও, তাহলে সামেশন এফআই এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে ছোট হাতে এন ছিল কারণ এখানে তো পরিসংখ্যান ছিল না প্রথমে, দ্বিতীয়তে যেহেতু পরিসংখ্যান আছে তাই তোমাকে সামেশনে পরিসংখ্যানের যোগফলটা লিখতে হবে, মানে সামেশন এফআই, সামেশন এফআই মানে হচ্ছে পরিসংখ্যানগুলোর যোগফল। বোঝা গেল? মাইনাস এখানে দেখো কি আছে, সামেশন এক্স আই আছে, এফআই একটা যোগ করে দাও, সামেশন এফআই এক্স আই বাই সামেশন এফআই এর হোল স্কোয়ার। অনেক বইয়ে বা অনেক ক্ষেত্রে সামেশন এফআইকে আমরা ক্যাপিটাল এন দ্বারাও কিন্তু প্রকাশ করি। তোমরা যেটা মনে রাখবে সামেশন এফআই মানে হচ্ছে পরিসংখ্যানের যোগফল। তাহলে এই গেল আমাদের দুটো সূত্র, এই দুটো সূত্রের সাহায্যে এবার আমি কিছু উদাহরণের সাহায্যে কিছু অঙ্ক তোমাদের দেখিয়েছি যাতে তোমাদের অঙ্কের কোনো অসুবিধা না হয়। চলো অঙ্কে চলো। দেখো প্রথম উদাহরণ দেখো, যেটা আমরা সরল সূত্রের সাহায্যে দেখিয়েছি। নিম্নে প্রদত্ত রাশি তথ্যগুলির সমক পার্থক্য নির্ণয় করো। যে কিছু মান দেওয়া আছে 20, 85, 120, 60, 40। তাহলে এইখানে দেখো কোন সূত্রটা
প্রয়োগ করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা তোমাদের ঠিক করতে হবে। তাহলে এখানে কি পরিসংখ্যান কিছু আছে? নেই। তাহলে এখানে আমাদের অ্যাপ্লিকেশন হবে ফার্স্ট সূত্র, প্রথম সূত্রটা। তাহলে এই সূত্রটা হবে। তাহলে এই সূত্রটা অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের কি কি লাগবে দেখো, আমাদের সামেশন এক্সআই লাগবে আর সামেশন এক্সআই স্কোয়ার লাগবে। তাই আমরা সেটাই কিন্তু করব। তাহলে এক্সআই তো আমাদের দেয়াই আছে অঙ্কে, কোনগুলো না, যে অঙ্কগুলো দেওয়া আছে 20, 85, 120, 60, 40। তাহলে এক্সআইগুলো আমি প্রথমে দেখো লিখে নিয়েছি। তোমরা সবসময় সমকপাত থেকে অঙ্ক করার সময় আমি যেভাবে লিখেছি এইভাবে কিন্তু লিখবে কলম ওয়াইজ। তাহলে এক্সআইগুলো কলম ওয়াইজ তোমরা লিখে নিলে প্রথমে। তো এরপর আমাদের সূত্রে কি দেখতে পাচ্ছি না, আর একটা জিনিস, সামেশন এক্সআই স্কোয়ার বের করতে হবে। তাহলে এক্সআই স্কোয়ারটা এরপর আমরা বের করে নেব। তাহলে এক্সআই স্কোয়ার তাহলে কত হলো, 20 স্কোয়ার মানে 20 গণিত 20 সমান 400, 85 স্কোয়ার 85 গণিত 85 7225। এভাবে 120 স্কোয়ার 60 স্কোয়ার 40 স্কোয়ার, এভাবে তোমরা এক্সআই স্কোয়ারটা বের করে নেবে। বের করার পর আমাদের এবার কি আছে সূত্রে, সামেশন এক্সআই। দেখো তাহলে সামেশন এক্সআইটা বের করে নেবো। সামেশন মানে কি, আগেই বলেছি আমি যোগফল। তাহলে এইগুলো তোমরা যোগ করে নাও, যেটা হবে সেটাই হচ্ছে সামেশন এক্সআই। তোমরা কিন্তু অবশ্যই এখানে লিখবে সামেশন এক্সআই ইকুয়াল টু এত। আবার এরপর এক্সআই স্কোয়ারগুলো যোগ করে নাও তোমরা। দেখো সামেশন এক্সআই স্কোয়ার ইকুয়াল টু এত। অবশ্যই নিচে কিন্তু এগুলো লিখে দেবে। তাহলে আমরা পেয়ে গেলাম মেন জিনিস, আর কোনো আমাদের অসুবিধা নেই। দেখো এবার সূত্র বসিয়ে দেবো আগে। সূত্র কি জানি আমরা, সিগমা এক্স ইকুয়াল টু সামেশন এক্সআই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্সআই বাই এন এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে সূত্র। ইকুয়াল টু তাহলে আমি জাস্ট বসিয়ে দিচ্ছি, এক্সআই স্কোয়ার কত পেয়েছে 7225। দেখো লিখেছি। এবার বাই এন, এন মানে কি, এখানে এন মানে হচ্ছে সংখ্যা, কতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে দেখো 1 2 3 4 5। তাহলে এন সমান কত হবে এখানে 5, সেই জন্য আমরা এখানে 5 লিখেছি। বোঝা গেল? মাইনাস এরপর সামেশন এক্সআই কত হচ্ছে 325 লিখলাম, ডিভাইডেড বাই আবার এন, এন সমান কত না, কতগুলো আছে 1 2 3 4 5 সমান 5 এর হোল স্কোয়ার। এরপর তোমরা এটা ভাগ করবে 5 দিয়ে, এটা হবে মাইনাস, এটাও ভাগ করবে 65 স্কোয়ার। তারপর দেখো 5445 মাইনাস 65 স্কোয়ার করলে 4225 হয়, বিয়োগ করলাম রুট ওভার এত সমান হচ্ছে এত। এটা হচ্ছে তোমাদের অঙ্ক। আর একটা কথা বলে রাখি, উচ্চ মাধ্যমিকে তোমাদের ক্যালকুলেটার অ্যালাউ আছে, এটা খুব ভালো দিক। যাই হোক, তা ক্যালকুলেটার যেহেতু অ্যালাউ আছে, তোমাদের কিন্তু আর ওই হাতে লিখে যোগ বিয়োগ গুণ এগুলো কিন্তু করতে হচ্ছে না। এটা তোমাদের খুব একটা বাড়তি সুবিধা আছে। এবং অনেক এই স্ট্যাটিস্টিক্সের অঙ্কের ক্ষেত্রে অনেক সময় কি হয়, প্রচুর বড় ক্যালকুলেশন হয়, তো এই জন্য আমরা অনেক শর্ট ফর্ম ইউজ করি। তা তোমাদের শর্ট ফর্মও কিন্তু শিখে রাখতে পারো, কিন্তু এখানে ইউজ করার দরকার নাই, যেহেতু তোমাদের ক্যালকুলেটার আছে, ডাইরেক্ট তোমরা সূত্রে বসেই কিন্তু অঙ্কগুলো করে নিতে পারবে। তোমাদের অনেক বই দেখবে অনেক সময় শর্ট ফর্মে অঙ্কগুলো করে দেওয়া আছে, বুঝতে পারবে না। তা তোমাদের অত মাথায় ঢোকানোর দরকার নেই, কারণ এর শর্ট ফর্মে অঙ্ক করতে গেলে আবার নতুন নতুন আরও অনেক সূত্র তোমাদের জানতে হবে। যেহেতু তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবে, সেহেতু তোমরা ডাইরেক্ট সূত্র বসে অঙ্কগুলো করবে, তাহলে অনেক ইজি হবে অঙ্কগুলো। ওকে, তাহলে এটা গেল ফার্স্ট, খুব সহজ সিম্পল অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমি যেটা চলে যাই, আর একটা অঙ্ক আমি উদাহরণ দিয়ে দেখেছি। দেখো সমক পার্থক্য নির্ণয় করো। একটা অঙ্ক দেওয়া আছে, দৈনিক মজুরি টাকায় শ্রমিক সংখ্যা 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, আর শ্রমিক সংখ্যা কত দেওয়া আছে 16, 28, 14, 12। তাহলে এখানে দেখো আগের অঙ্কের থেকে এটা একটু আলাদা। আগের অঙ্কে কেবল একটা সিঙ্গেল মান ছিল, কিন্তু এখানে দুটো মান দেওয়া আছে। দেখো তাহলে প্রথমটা আমরা কি জানবো, প্রথমটা হচ্ছে এক্স আর দ্বিতীয়টা হচ্ছে পরিসংখ্যা। তাহলে এইখানে আমাদের কোন সূত্রটা তাহলে অ্যাপ্লিকেশন হবে, আমি দুখানা সূত্র দিয়েছিলাম, তাহলে এখানে আমরা 2 নম্বর সূত্রটা অ্যাপ্লিকেশন করব, যেহেতু এখানে আমাদের এফ রয়েছে। তাহলে প্রথম কাজই হবে আমাদের অঙ্কটা টুকে নেওয়া। অঙ্কটা আমরা টুকছি, দেখো 20 থেকে 24,
25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39। আর শ্রমিক সংখ্যা কত দেওয়া আছে, ব্র্যাকেটে আমি FI তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, তোমরাও লিখে নেবে পরীক্ষার সময়, তাহলে সুবিধা হবে তোমাদের অঙ্ক করতে। 16, 28, 14, 12, তাহলে এটা গেল, এই অঙ্কটা আমাদের দেওয়া আছে। এবার আমাদের কি কাজ করতে হবে সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথমেই আমাদের দেখো মজুরিটা আমাদের ক্লাস লিমিট আকারে দেওয়া আছে, 20 থেকে 24, 25 থেকে 29। তাহলে এখান থেকে তো ডাইরেক্ট আমরা গুণ করে সূত্রে আনতে পারবো না, তাই প্রথমে আমাদের মধ্যমান, যাকে আমরা XI বলছি, সেটা আমাদের বের করতে হবে। তা মধ্যমান তোমরা 11-এ শিখেছো, তাও আমি একবার বলে দিচ্ছি কিভাবে বের করব না, লোয়ার প্লাস আপার ডিভাইডেড বাই 2। তা লোয়ার লিমিট কত 20, আপার লিমিট কত 24, 20 প্লাস 24 ডিভাইডেড বাই 2 সমান কত হচ্ছে 22। সিমিলারলি সেমভাবে একইভাবে করে যাব আমরা, 25 প্লাস 29 ডিভাইডেড বাই 2, 30 প্লাস 34 ডিভাইডেড বাই 2, 35 প্লাস 39 ডিভাইডেড বাই 2 হয়ে আমরা মধ্যমানগুলো পেয়ে গেলাম। যে আমরা মধ্যমান পেয়ে গেলাম, আশা করি তোমরা এবার আগের নিয়মেই তোমাদের সব কিছু হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি বের করবো, XI স্কোয়ার। আমি জানি সূত্রে আমাদের XI স্কোয়ার আছে, তাহলে XI স্কোয়ার ক্যালকুলেটারের সাহায্যে আমরা এগুলো সব বের করে নেবো। 22 স্কোয়ার, 27 স্কোয়ার, 32 স্কোয়ার, 37 স্কোয়ার। তাহলে XI পেয়ে গেলাম, XI স্কোয়ার পেয়ে গেলাম। এরপর আমাদের সূত্রে কি আছে, FI XI। তাহলে FI XI বের করবো, কি করে পারবো FI XI? দেখো FI কত 16, XI কত 22, তাহলে 16 ইন্টু 22 সমান কত 352। তেমনি 28 ইন্টু 27, 756, 14 ইন্টু 32, 448, 12 ইন্টু 37, 444। এবার কি পাবো, FI XI স্কোয়ার। তাহলে FI XI স্কোয়ার কি পাবো, 16 ইন্টু XI স্কোয়ার কত 484, এটা পাবো। তারপর 28 ইন্টু 729, 20,412 পাবো। 14 ইন্টু 32 এটা পাবো। 12 ইন্টু 1367 সমান এটা পাবো। FI XI পেয়ে গেলাম। এবার এইগুলো আমরা যোগ করব, সামেশন FI XI সমান এটা পাবো, আর সামেশন FI XI স্কোয়ার সমান আমরা এটা পাবো। আর এখানে আমাদের যেহেতু FI দেওয়া আছে, তাই সামেশন FIটাও কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এবার সূত্রে বসিয়ে দাও। সিগমা এক্স সমান কি আমরা জানি, সামেশন FI XI স্কোয়ার বাই সামেশন FI মাইনাস সামেশন FI XI বাই সামেশন FI হোল স্কোয়ার ইকুয়াল টু, জাস্ট আমরা সূত্রগুলো দেখো বসিয়ে দিয়েছি। FI XI কত পেয়েছি, FI XI স্কোয়ার কত পেয়েছি 58,920, দেখো বসিয়ে দিয়েছি। FI কত পেয়েছি 70, তেমনি FI XI কত পেয়েছি 2000, আর FI কত পেয়েছি 70, স্কোয়ার করে দিয়েছি। সিমিলারলি অঙ্ক করে আমাদের কিন্তু বেরিয়ে যাবে অঙ্ক। এরপর তোমাদের আমি কিছু হোম টাস্ক দিয়েছি, দেখো না হোম টাস্কের মধ্যে কি আছে না, কিছু অঙ্ক দেয়া আছে, সেই অঙ্কগুলো তোমরা কিন্তু এখানে প্র্যাকটিস করবে। প্রথম অঙ্ক দেখো, যদি n সমান 10, সামেশন x সমান এত, সামেশন x স্কোয়ার সমান এত হয়, তবে সমক পার্থক্য নির্ণয় করো। সূত্র ধরে করবে, আশা করি হয়ে যাবে। নিচের সংখ্যাগুলি সমক পার্থক্য নির্ণয় করো। এইভাবে কিছু অঙ্ক তোমাদের দেওয়া আছে। একটা অঙ্ক বোধহয় রিপিট হয়ে গেছে, যাই হোক তোমরা কিন্তু এই অঙ্কগুলো খুব ভালো করে করে নেবে, ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি সমক পার্থক্য সম্বন্ধে যাই প্রশ্ন আসুক কেন, যাই অঙ্ক আসুক না কেন, তোমরা কিন্তু করতে পারবে। তাহলে আমরা কি কি জানলাম এখানে, সমক পার্থক্যের সংজ্ঞা জানলাম এবং কি করে সমক পার্থক্যের অঙ্কগুলো আমরা বের করব সে সম্বন্ধে আমরা জানলাম। উচ্চ মাধ্যমিকে এছাড়াও সমক পার্থক্য সম্বন্ধে দু একটা জিনিস আরও আমাদের পড়তে হবে, যেমন সমক পার্থক্যের ধর্ম এবং সমক পার্থক্যের সুবিধা ও অসুবিধা। এই দুটো জিনিস কিন্তু আমাদের পড়তে হবে। প্রথমেই আমরা চলে আসি সমক পার্থক্যের বৈশিষ্ট্য বা ধর্ম। দেখো সমক পার্থক্যের বৈশিষ্ট্য বা ধর্ম কাকে বলছি না, 1 নম্বর, যদি একটি চলের প্রতিটি মান একই হয় তবে মানগুলির সমক পার্থক্য হয় 0। মানে একটা চলে যদি মান একই হয় তাহলে সমক পার্থক্য হবে 0।
আবার উল্টো করে আমরা বলতে পারি যদি সমক পার্থক্য শূন্য হয় তাহলে প্রতিটি মান তাহলে আবার সমান হবে। 2 নম্বর কি না, সমক পার্থক্যের মান মূল বিন্দুর ওপর নির্ভর করে না, কিন্তু স্কেলের ওপর নির্ভর করে। এটাও একটা বৈশিষ্ট্য বা ধর্ম তোমরা বলতে পারো। প্রমাণ করা যায় যে সিগমা এক্স ইকুয়াল টু বি, এখানে বিটা হচ্ছে স্কেল, সিগমা ওয়াই, অর্থাৎ এসকে সমক পার্থক্য অর্থাৎ সিগমা এস স্কেলে পরম মান ও সিগমা ওয়াই এর সমক পার্থক্যের উপর নির্ভর করে। ঠিক আছে, মানে সিগমা এক্সটা কি না সিগমা ওয়াই এর সমক পার্থক্যের উপর নির্ভর করে এবং স্কেল বি এর পরম মানের উপর নির্ভর করে, মূল বিন্দুর ওপর কিন্তু নির্ভর করছে না। তাহলে এই দুটো গেল আমাদের বৈশিষ্ট্য বা ধর্ম সমক পার্থক্যের। এখান থেকেও কিন্তু শর্ট প্রশ্ন আসে, এখান থেকে অনেক সময় দিয়ে দেয় যে একটা চলে প্রতিটি মান একই হলে সমক পার্থক্য কত হবে। সুতরাং এখান থেকে কিন্তু আসে প্রশ্ন। এরপর যেটা আমরা করব না সমক পার্থক্যের সুবিধা ও অসুবিধা। এটাও তোমাদের পরীক্ষায় 2-1 নম্বরও আসে, অনেক সময় 5 নম্বরও কিন্তু দিয়ে দেয়। তাহলে দেখো সমক পার্থক্যে প্রথমে আমরা সুবিধা জানব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো বিস্তৃতির শ্রেষ্ঠ পরিমাপ। এটা চলে সকল মানের ওপর নির্ভর করে এবং বীজগণিতিক সূত্রাবলী প্রয়োগের ক্ষেত্রেও এটা উপযুক্ত। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অঙ্ক যখন আমরা বের করছি তখন কিভাবে বের করছি না চলে প্রত্যেকটা মান থেকে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি, তাই চলে প্রত্যেকটা মানের ওপর কিন্তু সমপার্থক্য নির্ণয় করে এবং বীজগণিতিক সূত্রাবলী প্রয়োগেও কিন্তু এটা করা যায়। 2 নম্বর কি না বিস্তৃতির ওপর যে কোনো পরম পরিমাপের তুলনায় এটি নমুনা বিচ্যুতি দ্বারা সর্বাপেক্ষা কম পরিমাণে প্রভাবিত হয়। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন্যান্য ক্ষেত্রে বিস্তৃতির যে অন্যান্য পরিমাপগুলো আছে সেখানে যতটা না বিচ্যুতি দেখা যায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে অনেক কম দেখা যায়। আর রাশিবিজ্ঞানের আরও বিস্তারিত ব্যাখ্যায় এসটি বহুল ব্যবহৃত হয়, প্রচুর পরিমাণ আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সুবিধা। আর অসুবিধা কি না অসুবিধাগুলো দেখো, এই গণনা সহজ নয়, মানে খুব সহজে যেমন রেঞ্জ খুব সহজে আমরা গণনা করছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অত সহজে আমরা গণনা করতে পারবো না। এসটি গণনার ক্ষেত্রে চলে চরম মানের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়, এটাও একটা অসুবিধা। আর 3 নম্বর হচ্ছে বিভিন্ন এককে প্রদত্ত 2 বা ততোধিক বিভাজনের পরিবর্তনশীলতা তুলনা করতে এটি ব্যবহার করা যায় না। মানে যদি আমরা কম্প্যারিজন করতে চাই তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এই গেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্বন্ধে আলোচনা। উচ্চ মাধ্যমিকে এর বাইরে যেটা নিয়ে আমি আলোচনা করলাম এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আর থাকবে না। সুতরাং তোমরা খুব ভালোভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে বাড়িতে প্রিপারেশন নিয়ে তৈরি করে নাও, কেন উচ্চ মাধ্যমিকে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক ও শেয়ার করবে এবং এখন বাড়িতে থেকো, সুস্থ থেকো।